প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বেসিক ম্যাথ অ্যান্ড সায়েন্স এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে তোমাদের স্বাগতম। তো এখন আমি আলোচনা করব সপ্তম শ্রেণীর গণিত 1.1 মূলত অমূলদ সংখ্যা। তো মূলত অমূলদ সংখ্যার এটা আমার পঞ্চম ক্লাস। যদি 1 থেকে 4 নম্বর ক্লাসগুলো তোমরা দেখতে চাও তাহলে এই ভিডিওর পিন কমেন্টস এবং ডেসক্রিপশনে লিঙ্কটি দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। তো চলো শুরু করা যাক। বর্গ সংখ্যা ও বর্গমূল সম্বন্ধে উল্লেখ্য বিষয়। তো এই যে বর্গ সংখ্যা এবং বর্গমূল সম্বন্ধে এখানে একটা বিষয় উল্লেখ করছে তারা। কি উল্লেখ করছে আমরা দেখি। কোন সংখ্যার একক স্থানীয় অঙ্ক থেকে শুরু করে বাম দিকে এক অঙ্ক পরপর যতটি ফোঁটা দেওয়া যায় এর বর্গমূলের সংখ্যাটি তত অঙ্ক বিশিষ্ট। তো আমরা দেখে নেই, এই যে এখানে সংখ্যাটা কিন্তু 81, বাম দিক থেকে আমাদের এক অঙ্ক পরপর ফোঁটা দিতে বলছে। এখানে একটা ফোঁটা দিলাম, আমরা এটা করে দিতেছি, ফোঁটা দিলাম। তাহলে দেখো এই বাম দিকে এক অঙ্ক পরপর, এই অঙ্কের পরে কিন্তু আর কোনো অঙ্ক নাই, তার মানে এখানে ফোঁটা হলো একটা, এই জন্য এটা এক অঙ্ক বিশিষ্ট। এর বর্গমূল কি? এক অঙ্ক বিশিষ্ট। তো এখানে দেখো ফোঁটা দেওয়া যায় একটা, এক অঙ্ক পরপর দিলে এখানে আরেকটা ফোঁটা দেওয়া যায়, তাহলে কি দুইটা ফোঁটা দেওয়া যাইতেছে না? এই জন্য এর অঙ্ক হলো দুই অঙ্ক বিশিষ্ট, মানে বর্গমূলটা হলো দুই অঙ্ক বিশিষ্ট। এবার এখানে একটা ফোঁটা দিলাম বাম দিকে, আরেক অঙ্ক পর আরেকটা, আরেক অঙ্ক পর আরেকটা। তো ফোঁটার সংখ্যা কয়টা হলো? তিনটা। এই যে এখানে 217, দেখো এটা তিন অঙ্ক বিশিষ্ট, তার মানে এই যে বর্গ সংখ্যায় এক অঙ্ক পরপর ডান দিক থেকে এক অঙ্ক পরপর যতটি ফোঁটা দেওয়া যাবে তার বর্গমূলের সংখ্যাটা হবে তত অঙ্ক বিশিষ্ট, মানে এটা তিন অঙ্ক বিশিষ্ট। তিনটা ফোঁটা দিতে পারছি, এখানে দুইটা ফোঁটা দেওয়া গেছে, এই জন্য এই বর্গমূল হলো দুই অঙ্ক বিশিষ্ট। এখানে একটা ফোঁটা দেওয়া গেছে এই একের উপরে, এই জন্য এটা এক অঙ্ক বিশিষ্ট। এই যে এক অঙ্ক বিশিষ্ট, এখানে ফোঁটার সংখ্যা এক, কারণ এই যে ফোঁটা একটা দেওয়া গেছে। দুই অঙ্ক বিশিষ্ট, এখানে ফোঁটার সংখ্যা দুই, কারণ এখানে ফোঁটা দেওয়া গেছে দুইটা। তিন অঙ্ক বিশিষ্ট, এখানে ফোঁটার সংখ্যা তিন, কারণ এখানে এক অঙ্ক পর পর ফোঁটা দিলে ফোঁটার সংখ্যা হয় তিন। ঠিক সেমভাবে আমরা এই কাজটা করব। তো এই কাজটা যদি তোমরা সমাধান অংশে দেখতে চাও তাহলে এই যে 3136-এর একক স্থানীয় অঙ্ক 6 থেকে শুরু করে এক অঙ্ক পর ফোঁটা বসিয়ে এই যে এভাবে ফোঁটা বসানো হয়, এখানে দুইটি ফোঁটা পাওয়া যায়, অর্থাৎ এর বর্গমূল হবে কত? দুই অঙ্ক বিশিষ্ট। তো 36-এর বর্গমূল দুই অঙ্ক বিশিষ্ট। ঠিক একই রকমভাবে এখানে এক গড় পর পর ফোঁটা দিলে ফোঁটার সংখ্যা কয়টা হয়? তো এই সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক থেকে শুরু করে বাম দিকে এক অঙ্ক পর পর ফোঁটা বসিলে সংখ্যাটা এরকম পাওয়া যায়। এখানে চারটি ফোঁটা পাওয়া যায়, সুতরাং এত এর বর্গমূল চার অঙ্ক বিশিষ্ট। তো এত এর সংখ্যার একক স্থানীয় অঙ্ক থেকে শুরু করে এক অঙ্ক পর পর ফোঁটা বসিয়ে এই, তো এখানে তিনটি ফোঁটা পাওয়া যায়, তো এত এর বর্গমূল হলো তিন অঙ্ক বিশিষ্ট। তো এই ছিল আমাদের এই অংশের সমাধান। তো এরপরে কি বলা আছে আমাদের? বর্গ ও বর্গমূল সংশ্লিষ্ট সমস্যা। উদাহরণ 4, 8655 থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? সমাধান। তো একই রকমভাবে আমরা পূর্বের ভিডিওগুলোতে যে করছি, সংখ্যাটা লেখার পর ডান দিক থেকে দুই অঙ্ক পর পর দাগ দিতে হবে, তারপর খাড়া দাগ দেওয়ার পর এখানে বাম দিকের যে জোড়া সংখ্যাটা সেটা কত হয়? 86। তো 86 এর কাছাকাছি বর্গ সংখ্যা কিন্তু 81। 81, 81, 86 এর কাছাকাছি বর্গ সংখ্যা। 81 এর বর্গমূল হলো কত? 9। এখন এই 9 যদি আমরা 100 চিন্তা করতাম এর কাছাকাছি বর্গ সংখ্যা, এর বর্গমূল হতো কিন্তু 10। কিন্তু এই 100 চিন্তা করা যাবে না, কারণ 100 86 থেকে বড়। তো 86 থেকে ছোট লিখতে হবে বা 86 সমান লিখতে হবে। তাহলে এখানে আমাদের বর্গ সংখ্যাটা হলো কত? 81, এই জন্য আমরা লিখলাম 81। 81 এর বর্গমূল কত? 9, এই জন্য আমরা এই জায়গাতে লিখছি কত? 9। এখন এখানে 9কে মনে মনে 2 দ্বারা গুণ করলে কত হবে? 18, এই জায়গাতে লিখলাম আমরা 18। এখন এই 86 থেকে 81 বিয়োগ করলে কত থাকবে? এই 5। এর পরবর্তী কাজটা হলো আমাদের কি? এই 55, অর্থাৎ এই জোড়াটা কেটে নামাতে হবে। কেটে নামালে কত হবে? 555। এবার এখানে আমরা শূন্য বসাবো, 1 বসাবো, 2 বসাবো, 3 বসাবো, এভাবে আমরা বসাইতে থাকবো। তো এখানে 3 বসাইলাম, যা বসাবো আমরা জানি কি তাকে দ্বারাই গুণ করতে হবে, মানে 3 বসাইলাম, 3 দ্বারাই এই গঠিত সংখ্যাটাকে আমরা গুণ করব। গুণ করলে হবে 549, তোমরা গুণ করে দেখে নেবা। এখন এই যে এখানে যে আমরা 3 বসালাম না, এই 3টাই নিয়ে আবার আমাদের এই জায়গাত বসাতে হবে 9-এর ডান পাশে। তো বসাইলে এখানে কত হলো? 93। এখন এই যে 555 থেকে 549 বিয়োগ করলে থাকে কিন্তু 6। এখন এই 6টা কিন্তু আমাদের অবশিষ্ট থাকলো। এখানে 8655 এর বর্গমূল ভাগের সাহায্যে নির্ণয় করতে গিয়ে আমরা কি ভাগের সাহায্যে নির্ণয় করতে গিয়ে কি 6 অবশিষ্ট থাকে।
পাইলাম কি 6 বিশিষ্ট থাকে। সুতরাং প্রদত্ত সংখ্যা থেকে 6 বাদ দিলে প্রাপ্ত সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে। অর্থাৎ নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা হলো 6। আমাদের কি বলছিল, কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে, অর্থাৎ এই 6 বিয়োগ করলে 6টি একটি পূর্ণবর্গ সংখ্যাটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। অর্থাৎ 8655 থেকে আমাদের এই 6 যে পাইলাম বাক্সে, সেটা বিয়োগ দিলে যে সংখ্যাটা থাকবে সেটা হবে একটি পূর্ণবর্গ সংখ্যা। আশা করি বুঝতে পারছো। পরে উদাহরণ 5। উদাহরণ 5-এ এই সংখ্যাটি আছে, এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। ঠিক আগেরটার বিপরীত। আগেরটাই বলছিল কি বিয়োগ করলে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে, আর এখানে বলা হইতেছে যোগ করলে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। ঠিক সেম ভাবে আমরা ডান দিক থেকে সংখ্যাটা লেখার পর 2 অঙ্ক পর কি দাগ দিব। দাগ দেওয়ার পর যেহেতু এখানে 65, তাহলে 65-এর কাছাকাছি একটি বর্গ সংখ্যা চিন্তা করব আমরা। কি 8 64, নং নং কিন্তু 81 হয়ে যায়, তাহলে 8 64, তাহলে 64 যদি হয় বর্গ সংখ্যা, এর বর্গমূল হলো কত 8। তাহলে আমরা এখানে বর্গ সংখ্যাটা লিখলাম আর এখানে লিখলাম কি বর্গমূল 8। তো লেখার পর আমরা কি করব, এই 8-এর ডাবল লিখবো আমরা এই জায়গায়। 8-এর ডাবল কত হবে, মনে মনে 2 দ্বারা গুণ করতে আমরা জানি 16। তো 16 আমরা লিখলাম। লেখার পর আমাদের যে কাজটা হবে 65 থেকে 64 বিয়োগ করা। বিয়োগ করলে থাকে কত 1। তো 1-এর পর আমরা এই যে পরবর্তী জোড়াটা কেটে নামাবো ডান দিকের। তো 12 এখানে কেটে নামালাম। 12 কেটে নামালে হলো কত 112। তো 112 যখন আমরা কেটে নামালাম, তখন আমরা কি এখানে 112 যদি আমরা কেটে নামাই হয় কত 112। এখন এখানে আগের সংখ্যাটা আছে 16, এখানে যদি আমরা একটা শূন্যও দিই তারপরে হয়ে যায় কত 60, যা 112 থেকে বড় না। 112 থেকে বড় হলেও আমাদের কি এখানে আমরা একটা শূন্য দেব। শূন্য দিয়ে যখন আমরা এই 160-কে শূন্য দ্বারা যখন গুণ করব তখন কিন্তু হয়ে যাবে শূন্য। এখানে কিন্তু হয়ে যাবে কি শূন্য, সব রেজাল্ট হয়ে যাবে শূন্য। তখন আমরা এখানে শূন্যটা দিতেই পারি, এখানে একটা শূন্য দিব এবং এখানে শূন্যটা আবার দিয়ে দিব। এদের এই শূন্যের এই কাজটুকু এর নিচে করার কোনো প্রয়োজন নাই। এখন আমরা এইখানে শূন্য দেওয়ার পর যখন এখানে শূন্য বসিয়ে দিলাম, তখন আমরা এই পরবর্তী জোড়াটা কেটে নামাবো। পরবর্তী জোড়াটা আবার আমরা এখানে কেটে নামালাম। তখন হলো কি আমাদের তো 11,201। এখন আমরা এই সংখ্যার উপরে বেস করে কি করব, চিন্তা করতে থাকবো। এখন এইখানে আবার আমরা কি করব, 1 বসাবো, শূন্য থেকে বসানো শুরু করে দেবো। শূন্য থেকে বসাইলে হবে 1 বসাবো, 1 বসালেও 11,000 হবে না। এখানে যদি আমি শূন্য বসাই তাহলে এই জিনিসটা কি হয়ে যায় 1600। তার মানে 11,000-এর মধ্যে মিনিমাম সে 11,200-র মধ্যে 1600টা মিনিমাম কতবার যাইতে পারে, কমপক্ষে 5 বার যাব। তো আমরা এখানে কমপক্ষে 5 বার যাব। 5-এর উপরের সংখ্যা যেহেতু আছে, আমরা এখানে 6টা চিন্তা করলাম কি 6 চিন্তা করলাম। তো 6 চিন্তা করলে দেখো আমাদের সংখ্যাটা এরকম হয়ে যাবে। তো এরকম হলে তো এটা 11,000-এর কাছাকাছি থাকতেছে, 11,201-এর কাছাকাছি থাকতেছে। কিন্তু যখন এখানে 7 ইউজ করতাম তখন 11,201-এর থেকে বড় হয়ে যেত। তো এখানে 7টা ব্যবহার করা যাবে না, তারা ব্যবহার করতে হবে কিন্তু 6 ব্যবহার করলে এই 6টাই কিন্তু আমাদের এখানে লিখে দিতে হবে। এবং এখানে 6 বসানোর পর এই 6 দ্বারা এই পুরা সংখ্যাটাকে গুণ করতে হবে। গুণ করলে এই গুণফলটা কিন্তু আমরা পাবো। তো এই গুণফলটা বসানোর পর আমরা এই বিয়োগ করে দিলাম। এখন যেহেতু বর্গ সংখ্যাটির বর্গমূল নির্ণয় করার সময় ভাগশেষ 1565 আছে, 1565 আছে না, কাজেই প্রদত্ত সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয়। ভাগশেষ থাকলে সেই সংখ্যাটাকে পূর্ণবর্গ সংখ্যা নয়, সেটা আমরা বলতে পারি। তো এর সাথে কোনো ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল পূর্ণবর্গ সংখ্যা হবে। তখন এর বর্গমূল কত হবে, এই যে এখানে কিন্তু বর্গমূল পাইছি কত আমরা 806। এটা কিন্তু আমরা তখন বর্গমূল পাইছি 806। এখন পূর্ণবর্গ সংখ্যা হইলে তখন এর বর্গমূলটা কত হবে, 806-এর সাথে 1 যোগ করতে হবে। 1 যোগ করলে কত হবে 807। এখন 807-এর বর্গ সংখ্যা কত, আমরা বর্গ সংখ্যা বের করার জন্য ওই সংখ্যাটাকে 2 বার গুণ করি, তাই না, এরকমভাবে গুণ করলে এই সংখ্যাটা আমাদের এরকম দাঁড়াইতেছে। কত হলো সংখ্যাটা, কত হলো 6,51,249। এই যে এই 49 সংখ্যাটা কিন্তু এই 6,51,201-এর থেকে বড় না। এখন এই বড় সংখ্যা থেকে এই ছোট সংখ্যাটা আমরা বিয়োগ করব, অর্থাৎ নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা এই সংখ্যা থেকে আগের সংখ্যাটা বিয়োগ করলে কত হলো 48। তাহলে এই 48 যোগ করলেই
সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তো এই অনুশীলনী পরবর্তী ভিডিওতে আমি আমাদের অনুশীলনী নিয়ে আলোচনা করব। সেই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি।